স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। দর্শক, এরই মধ্যে জেনেছেন অসুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরের পেছনে আছেন সহকর্মী আল-আমিন হক অহন। যাচ্ছি তার কাছে। অহন, খালেদা জিয়া তো আপনাদের সামনে দিয়েই বের হলেন, কেমন দেখেছেন তাকে? তাকে আমরা যেমনটি দেখেছি হাস্যোজ্জ্বল দেখেছি। তিনি একেবারে বিমর্ষ নন, কিংবা একজন রোগাক্রান্ত ব্যক্তি হাসপাতালে নেওয়ার মুহূর্তে যেমন হয়ে থাকে সাধারণত আমরা ভেবে থাকি যে ব্যাপক খুবই অসুস্থ কিনা, তেমনটি আমরা দেখিনি দেবাশিস। স্বাভাবিক দেখেছি এবং তাকে সেই স্বাভাবিক প্রক্রিয়ায় যেভাবে বাসভবন থেকে হাসপাতালে নেওয়া হয় সেই প্রক্রিয়াটি আসলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই এভার কেয়ার হাসপাতালের কাছাকাছি এসে কিন্তু সেই গাড়ি বহর এসে চলে আসছে এবং সেই গাড়ি বহরে আমরা দেখেছি যে সাধারণত বসুন্ধরায় গণমাধ্যম কর্মীদেরকে বিধিনিষেধ রয়েছে, যে কারণে আমরা দেখছি যে সামনে যে অন্যান্য গণমাধ্যমের গাড়িগুলো আছে সেগুলো ঘুরে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি যে হাসপাতালে নেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে এবং হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তাকে হাসপাতালে নেওয়া হতে পারে, ভেতরে নেওয়া হবে। এবং সিনিয়র পর্যায়ের নেতারা রয়েছেন, আমানুল্লাহ আমান রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, যদিও তারা সেই মুহূর্তে গণমাধ্যমে কোনো কিছুই বলেনি, কোনো কিছুই জানানি আছে তার শারীরিক অবস্থা কেমন। তবে এমনটি আমরা জানতে পেরেছি যে হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক যে চিকিৎসা পরীক্ষা নিরীক্ষাগুলো রয়েছে সেগুলো করার পরে হয়তো তার যে চিকিৎসক রয়েছেন তিনি হয়তো গণমাধ্যমে কিছু একটা জানাবেন। সেই জন্য আসলে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করবেন, আমরা অপেক্ষা করব। আপনি দেখছেন যে বসুন্ধরার ভিতরে এভার কেয়ার হাসপাতালে কিন্তু ইতিমধ্যেই তাকে নেওয়া হয়েছে এবং আমরা সেই খবর আপনাকে পরে নিশ্চয়ই জানাবো দেবাশিস। ধন্যবাদ অহন যুক্ত হবার জন্য। প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের নিয়ে ফ্রান্সে আয়োজিত হয়েছে বাণিজ্য মেলা ঈদ বাজার। রোববার প্যারিসে মেলাটির আয়োজন করে সলিডারিটি ওজি ফ্রান্স নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মূলত উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের লক্ষ্যেই হয় এই মেলা। ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহিরের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। ঈদ উপলক্ষে প্রবাসী নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত হয়েছে বাণিজ্য মেলা। দেশীয় পোশাক, গহনা, খাবার সহ নানা ধরনের স্টল দেন ব্যবসায়ীরা। দেশের গণ্ডি পেরিয়ে ভিনদেশেও উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছেন বাংলাদেশি নারীরা। তাদের প্রচেষ্টাকে আরও সামনে এগিয়ে নিতে কাজ করছে সলিডারিটি আজি ফ্রান্স সাফ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নারী উদ্যোক্তাদের পরিচিতি বাড়ানো এবং ব্যবসার প্রসার ঘটানোই এ মেলার মূল লক্ষ্য। এতদিন আমরা শুধু ফেসবুকের মাধ্যমে আমরা সব কিছু সেল করছি, কিন্তু এই মেলাতে এসে অনেকজন অনেক সঙ্গে দেখা হচ্ছে, এতে করে আমরা অনেকটাই লাভবান হয়েছি। খুব একটা সুন্দর একটা আয়োজন, আমাদের বাঙালিদের মিলন মেলা এখানে। রিপাবলিক চত্বরের মেলায় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ফরাসি নাগরিকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। স্টলে ঘুরে ঘুরে কেনাকাটায় অংশ নেন তারাও, উপভোগ করেন বাঙালি সংস্কৃতির নানা দিক। নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতে মেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস কর্মকর্তারাও। দিনব্যাপী এই মেলায় শিশুদের আকর্ষণীয় যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন ছিল। বাংলাদেশিদের পাশাপাশি বিদেশিরাও এখান থেকে বাংলাদেশে যে পাটের শাড়িগুলো কিনে নিয়ে যাচ্ছে, এটা আমাদের দেশের জন্য খুবই একটি গর্বের বিষয়। আমাদের যে কালচারালগুলো আছে, সংস্কৃতিগুলো আছে, আমরা তাদের মাঝে তুলে ধরতে পারছি। বেশিরভাগ বিদেশি মানুষ, তার মানে হলো ফরাসি মানুষ আমাদের স্টলে যাচ্ছে, জানার চেষ্টা করছে, কেনাকাটা করতেছে। এটা দেখে আমরা অনেক ভালো লাগতেছে। বিভিন্ন সংস্কৃতি থেকে সবকিছু তুলে ধরা হয়েছে। হ্যান্ডমেডের জিনিসপত্র আছে, পোশাক আছে, আমাদের দেশীয় পোশাক আছে। অর্থনৈতিক ক্ষেত্র ছাড়াও দেশীয় সংস্কৃতির প্রসারে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের। ভবিষ্যতে আরও বড় পরিসরে মেলা আয়োজনের আশা তাদের। এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে নারী উদ্যোক্তাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসা, তাদের জন্য কিছু করা। এখানে অনেক নারী উদ্যোক্তা আছে যারা ঘরে বসে কাজ করতে নিজের পরিচিতিটা করতে পারছে না, তাদেরকে এক জায়গায় এনে তাদের জন্য একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা সবাই একসাথে সমন্বয়ে কাজ করতে পারবে। আর এই জন্য আমাদের অ্যাম্বাসেডারের কাছেও একটা আবেদন আছে যে ওনারাও যেন আমাদের হেল্প করে। নারী উদ্যোক্তাদের নিয়ে এবার দ্বিতীয়বারের মতো প্যারিসে আয়োজন করা হয় মেলার। এবারের বাণিজ্য মেলায় অংশ নিয়েছে ৬৩টি বাংলাদেশি প্রতিষ্ঠান।
প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় আয়োজিত হয়েছে প্রবাসীদের মিলন মেলা। বাংলাদেশ সমিতির হল রুমে বদিউল আলম গ্রুপ অব কোম্পানির উদ্যোগে হয় এই আয়োজন। মূলত কর্মব্যস্ততার ফাঁকে খানিকটা প্রশান্তির জন্য প্রবাসীদের নিয়ে এই মিলন মেলার আয়োজন করা হয়। এতে পরিবার নিয়ে হাজির হন অনেক প্রবাসী বাংলাদেশি। গান, গল্প, আড্ডায় সময় কাটান তারা। বাচ্চাদের জন্য ছিল নানা আয়োজন। সবশেষ সবাই মিলে নৈশভোজে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদিউল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি শারজার সহ সভাপতি শাহাদাত হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব মোস্তফা মাহমুদ, কারিমুল হক কালাম, জাহিদ, পারভেজ, মামুন সহ অনেকে। কাতারের বৃহত্তর ফটিকছড়ি সমিতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে জসিমউদ্দিন ওয়াহেদীকে সভাপতি, মঈনুদ্দিনকে সিনিয়র সহসভাপতি, এরশাদুল আলমকে সাধারণ সম্পাদক ও শাহেদ আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এছাড়া অর্থ সম্পাদকের পদ পেয়েছেন নাসির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়া আর চৌধুরী ও আস্তজ্জামান রানা। সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের কল্যাণে কাজ করার কথা জানান নতুন সদস্যরা। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসমাইল মনসুর। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার মিনিস্টার ডক্টর মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন জিয়াউদ্দিন জিয়া। অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা জমির বিন মাহমুদ, মোহাম্মদ শাহেদ আলী, হাফেজ মাওলানা ওমর ফারুক সহ অনেকে। হুড়মুড় করে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি হাইওয়ে। অবশ্য কোনো হতাহতের খবর নেই। রোববার ইন্টারসেপ্ট 95 নামের উড়াল সেতুটি ধসে পড়ে আটকে দেয় উত্তর দক্ষিণাঞ্চলের মূল সড়কপথ। তাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন পূর্বাঞ্চলের মার্কিনিরা। এর ফলে ডেলাওয়ারের সাথে নিউ ইয়র্ক ও নিউ জার্সির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। কর্তৃপক্ষের দাবি একটি গাড়িতে অগ্নিসংযোগ হয়, এরপরে ধসে পড়ে উড়াল সেতুটি। অবশ্য এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছে প্রশাসন। দাবি পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে। বিএনপির সাবেক সদ্য সচিব প্রয়াত কাজল মিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল করেছে দক্ষিণ আফ্রিকা বিএনপি ও অঙ্গ সংগঠন। জোহানেসবার্গের স্থানীয় একটি রেস্টুরেন্টে হয় এই আয়োজন। তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন নেতাকর্মীরা। আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি AKM আখতারুজ্জামান। এছাড়া মুরাদ খান ও মনির খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সবুজ, ইসমাইল হোসেন মোশাররফ, মোহাম্মদ ওমর ফারুক, মোয়াজ্জেম হোসেন মঞ্জু ও হাসানুজ্জামান অপু। দোয়া পরিচালনা করেন মুফতি খলিলুর রহমান। রাজনৈতিক নেতাকর্মীরা ছাড়াও দোয়া মাহফিলে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এদিন AKM আখতারুজ্জামানকে আহ্বায়ক, মোহাম্মদ শাহজাহানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মনির খানকে সদস্য সচিব করে দক্ষিণ আফ্রিকা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তৈরি পোশাক খাতের নতুন বাজার খুঁজছে BGMEA। ইউরোপ, আমেরিকার পাশাপাশি নতুন বাজারে শক্ত অবস্থান তৈরি করতে চান উদ্যোক্তারা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ক্রেতাদের সাথে যোগাযোগ চলছে। আগামীতে এসব দেশে রপ্তানি বৃদ্ধি পাবে। সংগঠনের সভাপতি বলছেন, পোশাক রপ্তানির পাশাপাশি বিদেশি উদ্যোক্তাদের দেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করা প্রয়োজন। গেল শতাব্দীর ৮০ দশকের গোড়ার দিকে বাংলাদেশের তৈরি পোশাক নিয়মিতভাবে ইউরোপ ও আমেরিকাতে রপ্তানি শুরু হয়। এরপর আফ্রিকা, অস্ট্রেলিয়া, এশিয়ার বিভিন্ন দেশে পোশাকের বাজারে ভালো অবস্থানে চলে আসেন উদ্যোক্তারা। চলতি অর্থবছরের 10 মাসে রপ্তানি আয় $38 বিলিয়ন। নীতি নির্ধারকরা বরাবরই নতুন বাজার তৈরির তাগিদ দিয়ে আসছেন। এজন্য দেওয়া হচ্ছে নীতি সহায়তা। এবার মধ্যপ্রাচ্যে পোশাকের বড় বাজার তৈরির উদ্যোগ চলছে। ভিয়েতনাম, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান সবাই বসে আছে যে আমাদের থেকে অর্ডারটা গেলেই তারা ধরে ফেলার জন্য, কারণ যদি অর্ডার কম বলে সেই সুযোগটা আসলে এই মুহূর্তে এসে দেওয়াটা ঠিক হবে না। আমরা নতুন বিনিয়োগ করতে পারতেছি না। গার্মেন্টস লাইন একটা আপনারা জানেন যে এটা রেগুলার চেঞ্জ হচ্ছে, ফ্যাশন, ফাস্ট ফ্যাশন রেগুলার চেঞ্জ হচ্ছে, নতুন নতুন মেশিন লাগতেছে, কিন্তু মেশিনের বিনিয়োগ কিছুটা এখন স্লথ আমাদের ডলার রিজার্ভের কারণে সেই জায়গাটাতে আমরা কিছুটা আসলে ব্যাহত হচ্ছি। ইন্ডিয়াতে আমাদের এক্সপোর্ট বেড়েছে, আমাদের কোরিয়াতে এক্সপোর্ট বেড়েছে, জাপানে এক্সপোর্ট বেড়েছে। এখন আমাদের ফোকাস হলো মিডল ইস্টে, গালফ কান্ট্রিতে, সৌদি আরব, দুবাই, কাতার, এসব দেশে। আমরা সেই দেশে বায়ারদের সাথে কাজ করছি, আমাদের এম্বাসির সাথে কাজ করছি। আমরা আশা করি এই আগামী বছরে আপনারা দেখবেন যে এইসব দেশে আমাদের এক্সপোর্ট বাড়া শুরু। শুধু পোশাক রপ্তানি নয়, বিদেশি উদ্যোক্তাদের দেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করা প্রয়োজন। এজন্য নীতি সহজ করার তাগিদ দেন BGMEA সভাপতি। আমরা বিভিন্ন জিনিস সহ্য করে, চেষ্টা করে, কষ্ট করে এগুলো করি। তো বাইরে থেকে যারা ইনভেস্ট করতে আসে তারা কিন্তু বিভিন্ন ধরনের হয়রানি পছন্দ করে না, এবং হয়রানি হলে যেই দেশে হয়রানি নাই সেই দেশে যায়। সুতরাং এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের রুলস রেগুলেশন এবং ব্যবসা করার যত সহজীকরণ করা যাবে
তত বাইরে থেকে ইনভেস্টমেন্ট আসবে। এবং সেই ক্ষেত্রে একই চায়না থেকে তারা বাংলাদেশে এসে ইনভেস্টমেন্ট করার ব্যাপারে আরও যদি সহজীকরণ করা হয় ইনভেস্টমেন্ট করার জন্য, এবং তাহলে তারা এখানে আসবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে তাদের জিনিসপত্র কিনা কমিয়ে দিয়েছে। তো প্রথমেই গার্মেন্টস আমাদের অ্যাপারেল প্রোডাক্টগুলো এই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আমাদের মার্কেটটা এখন আসলে খুবই ভোলাটাইল, আমাদের রপ্তানি আদেশ আমরা কম পাচ্ছি, সেই জন্য আমাদের কাজের অর্ডার কম। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। বিজিএমইএ বলছে প্রতিযোগিতার পরিবেশ আর উন্নয়ন করা প্রয়োজন। সার্বক্ষণিক জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন উদ্যোক্তারা। সাইফুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, অসুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এ সংক্রান্ত খবর রাখছেন সহকর্মী আল আমিন হক। কখন যাচ্ছি তার কাছে। অহন, খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হবে নাকি পরীক্ষা নিরীক্ষার পর আবার বাসায় ফিরিয়ে নেওয়া হবে, সে বিষয়ে কোনো তথ্য কি জানতে পেরেছেন? কিছুক্ষণ আগে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, ভর্তি করানো হয়েছে বলতে তাকে নেওয়ার পর সাধারণত এর আগে আমরা দেখেছি কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, পরীক্ষা নিরীক্ষার পরে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে হাসপাতালে ভর্তি করানো হবে কি হবে না। সেই সিদ্ধান্ত এখনো জানানো হয়নি, যেহেতু মাত্র তাকে নেওয়া হয়েছে হাসপাতালে। এখন হয়তো যে পরীক্ষা নিরীক্ষাগুলো করার কথা সেই পরীক্ষা নিরীক্ষাগুলো চলছে। আপনি জেনে থাকবেন 1 মাস 9 দিন আগে কিন্তু তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন। সেই সময়ে তিনি বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। এর আগেও টানা 13 দিন, তার আগেও টানা 1 মাস তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং তাকে এভাবে ভর্তি থাকতে হয়। সেই সময় নেতাকর্মীরাও কিন্তু দাবি তুলেছিলেন যে তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া যায় কিনা। সেই চিকিৎসা দেওয়ার দাবি তুলেছিলেন, কিন্তু তাকে কিন্তু বিদেশে নেওয়ার সেই প্রক্রিয়াও যেভাবে সম্পন্ন করার কথা সেভাবে সম্পন্ন হয়নি, যে কারণে তাকে বাসায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। এবং তিনি নিয়মিত অংশ হিসেবে, চেক আপের নিয়মিত অংশ হিসেবেই তিনি এভারকেয়ার হাসপাতালে আসেন। এবং আমরা আজ মধ্যরাতে হঠাৎ করে গণমাধ্যম কর্মীরা জানতে পারেন যে তিনি শারীরিক অসুস্থতা বোধ করছেন এবং তারপরে তাকে হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। কিছুক্ষণ আগেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি যেমনটি বলছিলাম, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যখন হাসপাতালে তাকে নেওয়া হচ্ছিল তার বাসভবনের সামনে আমরা দেখেছি তাকে হাস্যোজ্জ্বল দেখাচ্ছে, তিনি স্বাভাবিক রয়েছেন। এবং যে কারণেই নেতাকর্মীরাও বলছেন যে বিএনপির শুভাকাঙ্ক্ষীদের চিন্তিত হওয়ার কিছু নেই, এমনটি তারা বলছিলেন। তবে গণমাধ্যমে কেউ কিন্তু সেইভাবে কথা বলেনি তার আসলে কি হয়েছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে তার শারীরিক অসুস্থতা তৈরি হওয়ার কারণে তিনি মনে করছিলেন যে হাসপাতালে নিতে হবে, সেই অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পরীক্ষা নিরীক্ষাগুলো হওয়ার পরে হয়তো তার যে চিকিৎসক রয়েছেন তিনি গণমাধ্যমে কিছু একটা জানাবেন এবং তারপরেই বিষয়টি জানা যাবে যে তাকে হাসপাতালে থাকতে হচ্ছে কি হচ্ছে না। দেবাশিস, ধন্যবাদ অহন যুক্ত হবার জন্য। যুক্তরাষ্ট্রে মত বিনিময় সভা আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা। মিশিগানের একটি রেস্টুরেন্টে হৃদয়ে মিশিগান সংগঠনের ব্যানারে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক আমিনুল হক চুন্নুর সম্মানে হয় এই আয়োজনে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ এর সভাপতি হেলাল উদ্দিন রানা। সাংবাদিক শফিক রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জুবেরুল চৌধুরী খোকন। এদিন আমিনুল ইসলামের কর্মজীবন ও অর্জন নিয়ে আলোচনা সভায় বক্তারা কথা বলেন। লেখালেখি, গবেষণা, শিক্ষকতা ও সমাজকর্মে তার অবদানের জন্য জানান শ্রদ্ধা। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।